নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে ভিন্ন রূপ ধারণকারী একটি দল, দিনাজপুরে তারেক রহমান। জনগণের সেবক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। শেষ মুহূর্তে জমজমাট প্রচার, ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে কারকে টার্গেট করে আহত করেনি পুলিশ, জানালো বিএনপি। এবং ভারতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টার প্রাইম নিউজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি রুমিতা ইসলাম এবং আমি মাশরাফি শশী। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনাম দেখছিলেন। শুরুতেই বেলামে এর সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্ন রূপ ধারণকারী একটি দল নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে। তারা মা বোনদের বিভ্রান্ত করছে, এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে এবং ভিন্ন ধর্মের মানুষদের ভয়ভীতি দেখাচ্ছে। বিএনপি সরকার গঠন করলে মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ নির্মাণ করার ঘোষণা দেন তিনি। আব্দুল সালামের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর পাঠানো রিপোর্ট। বাংলাদেশ বিজয় করবে। এমনিতেই ঢাকার বাইরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভোটের আনুষ্ঠানিক প্রচারের শেষ দিন। এর উপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা, ফলে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা প্রিয় নেতার আগমনে। উপস্থিত হয়ে গেছেন তারেক রহমান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান দুপুর 12টার কিছু আগে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী জনসভায় বলেন, আগামীর উন্নয়নের জন্য তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন। এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। প্রধান অতিথির বক্তব্যে এই এলাকায় মেডিকেল কলেজ, বিমানবন্দর, রেশম, চিনি ও চা শিল্প নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জানান তিনি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে, চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হবে না। এরপর ঠাকুরগাঁ থেকে হেলিকপ্টার যোগে তারেক রহমান যান নীলফামারীতে। নির্বাচনী জনসভায় তিনি সকল ধর্মের মানুষদের নিয়ে 12 ফেব্রুয়ারিতে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একটি দলকে আমরা খেয়াল করছি, আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে। পেয়েছেন এই খবর আপনারা? বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নীলফামারীর জনসভা শেষে বেলা 3:15টার দিকে তার নানির বাড়ি এলাকা দিনাজপুরে পৌঁছান। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই, বিরামপুরের সমাবেশে তিনি সব ধর্মের মানুষদের নিয়ে দেশ পরিচালনা করার পাশাপাশি তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা জানান। আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। এই নির্বাচনকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। সরকার আসে, সরকার যায়, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন না হয়, এক ধরনের হতাশা আছে এই উত্তরের জনপদের মানুষদের। এই নির্বাচনকে ঘিরে আবারও নতুন স্বপ্ন তৈরি হয়েছে। তারেক রহমান তার 2 দফা উত্তরাঞ্চল সফরে যেসব উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন, আগামী 12 তারিখ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে সেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে, এটি সবার প্রত্যাশা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, বিরামপুর, দিনাজপুর। একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তার দাবি, জাল ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যক বোরকা প্রস্তুত করা হয়েছে। দুপুরে গুলশানের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাল ভোট ঠেকাতে এবং নারী ভোটারদের শনাক্তে
প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। জাল ভোটের জন্য অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্য বিএনপির কাছে রয়েছে বলে অভিযোগ করেন মাহাদি আমিন। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে হাজার হাজার পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনকে তদন্তের আহ্বান জানান তিনি। এছাড়া তারেক রহমানকে পলিসি ডায়ালগের জন্য জামায়াত আমির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আহ্বান জানিয়েছেন তার সুযোগ নেই বলেও জানান মাহাদি আমিন। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটের শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। জামায়াতের নেতৃত্বাধীন 11 দল ক্ষমতায় গেলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে সবার প্রতি ইনসাফ করার চেষ্টা করবেন। বিকেলে জামায়াত আমির সারা দেশে নির্বাচনী সফরের শেষ জনসভা করেন নিজ জন্মস্থান সিলেটে। এর আগে সকালে হবিগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায়ও জনসভা করেন তিনি। গুরুত্বপূর্ণ হাব সেখানে বিমানের নিয়মিত সারা দেশে নির্বাচনী সফরের শেষ দিনে সিলেট মহানগরীতে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার বক্তব্য শুনতে সিলেট মহানগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বলি। বক্তব্যে জামায়াতের আমির বলেন, এই সিলেটে তিনি দলটির আমির হিসাবে নয়, সিলেটের সন্তান হিসাবে এসেছেন। আগামী নির্বাচনে এ অঞ্চলের মানুষের আকুণ্ঠ সমর্থন কামনা করেন তিনি। এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে, এতিমের মতো পড়ে আছে। আল্লাহ যদি এই জাতির খেদমতের সুযোগ আমাকে দেন, আপনাদের দায়িত্বটা আপনারা নেন আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন। জামায়াতের আমির বলেন, কে প্রধানমন্ত্রী হবেন সেটা আল্লাহ নির্ধারণ করবেন। এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এটা আল্লাহ ভালো জানেন। কে হবেন না হবেন, যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি 54,000 বর্গমাইলের 1 ইঞ্চির পর বেইনসাফি করতে পারবো না। এর আগে হবিগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায় দুটি জনসভায় ভাষণ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চা শ্রমিক সহ সবার জন্য সমান অধিকারের কথা বলেন তিনি। জানান, যারা রাজনীতিকে পেশা হিসাবে নিয়েছে তারাই 5 বছর পর বসন্তের কোকিলের মতো মানুষের কাছে হাজির হয়। সামান্য বাতাসে যারা দেশ ছেড়ে পালিয়ে যায় না, এবার তারাই দেশ চালাবে। চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে, যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে, সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত, যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে, হাটদিশার মানুষগুলো আমরা চা বাগানের আধুনিকায়ন করব। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। আমরা কিছু বিষয় আছে, এগুলা বৈধ হলে ওই সুযোগগুলো রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। সব জনসভায় হ্যাঁ ভোটের পক্ষে জনগণের রায় চান জামায়াত ইসলামীর আমির। পরিচয় করিয়ে দেন এ অঞ্চলের জামায়াত সহ 11 দলের প্রার্থীদের। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে তার একটি পরীক্ষামূলক চিত্র গতকাল ঢাকায় জনগণ দেখেছে। দুপুরে যশোর শহরের দরাটানা ভৈরব চত্বরের পথসভায় তৃণমূল কর্মীদের প্রতি চাঁদাবাজদের বর্জন করে দাঁড়িপাল্লা ও শাপলাকুলির প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। আপনারা গতকাল প্রশাসনের রক্ত হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গিয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। রাজধানী ঢাকার বিভিন্ন আসনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন এলাকায় ফেস্টুন, মাইকিং ছাড়াও সভা সমাবেশ করছেন সব দলের প্রার্থীরা। জনসংযোগ, লিফলেট বিলি, দলীয় প্রতীক নিয়ে শোভাযাত্রা, গানবাজি ও স্লোগানে নিজ এলাকায় সমর্থকদের নিয়ে প্রচারণা চালিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী ও তার সমর্থকরা। এলাকার সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচন নিয়ে আকর্ষণীয় গানে
তাদের প্রচারণায় নতুন মাত্রা পেয়েছে। যতই ঘনিয়ে আসছে ভোটের সময়, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। অন্যান্য প্রসঙ্গে যাচ্ছে। সাংবাদিকদের স্বাধীনতা হরণ করতেই শুক্রবার ইনকিলাব মঞ্চের আন্দোলনে সাংবাদিকদের উপর পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। দুপুরে এই হামলার প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব মন্তব্য করেন তারা। তাদের দাবি, অভিযুক্ত সকল পুলিশ সদস্যকে আগামী 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই হামলার পেছনে কারা মদদ দিয়েছে তা দ্রুত উদ্ঘাটনের আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তারা আরও বলেন, পুলিশের পোশাক বদল হলেও আচরণে কোনো পরিবর্তন আসেনি। তাদের অভিযোগ, নির্বাচনকে বানচাল করা এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহলের ইশারায় পুলিশের কিছু সদস্য সাংবাদিকদের উপর এই হামলা চালিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা এর সুষ্ঠু সমাধান দিবেন। হাইকোর্টে রিট করতে হবে যে কোনো গণমাধ্যম কর্মীর উপর যদি কোনো পুলিশ হামলা করে, তার বেতনের অর্ধেক টাকা যাকে মারবে তাকে দিয়ে দিতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে, শুক্রবার ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই বিক্ষোভকারীদের নিবৃত্ত করা হয়েছে। এর কারণ হিসেবে বলছে, যমুনা ও এর আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এই তথ্য জানান গণমাধ্যম বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে এবং কাউকে টার্গেট করে বল প্রয়োগ করা হয়নি। বিচ্ছিন্নভাবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সাংবাদিকদের উপর হামলার ঘটনা অনিচ্ছাকৃত বলেও দাবি করেন তিনি। সামনে নির্বাচন থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে ডিএমপির পক্ষ থেকে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বানও জানান তিনি। চেইন অফ কমান্ডের ব্যর্থ যেন না ঘটে সেটা ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকি। আমরা ঊর্ধ্বতন যারা মাঠ পর্যায়ে ছিলেন তারাও যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন। আমরা কাউকে টার্গেট করে বা কারোর উপর বল প্রয়োগ করিনি। বিষয়টা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাটাই ছিল আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য এবং আমরা সেটাই করেছি। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের উপর প্রশাসন অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে দাবি করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি জানান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, গত ৪ ফেব্রুয়ারি সূত্রাপুরের কাঠের পুল এলাকায় কসমোপলিটন স্কুল নামের একটি কেন্দ্রে বস্তায় মোড়ানো ১৫২ পিস আগ্নেয়াস্ত্র, লাঠি ও স্টিক পাওয়া যায়। স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে সূত্রাপুর থানার ওসিকে বিষয়টি অবহিত করা হলেও এ ব্যাপারে তিনি কোনো ব্যবস্থা নেননি। এ সময় নির্বাচনী কেন্দ্র হিসেবে সূত্রাপুরের কসমোপলিটন স্কুলকে পরিবর্তন এবং সূত্রাপুর থানার ওসিকে পরিবর্তন করার জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে ইসিকে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, কিছু ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তারা ১৫২ পিস মোটা লাঠি, যেটাকে স্টাম্প বলতে পারি আমরা, সেটি উদ্ধার করে এবং সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং সেখানে জকসুর সম্ভবত একটা ক্লাব রয়েছে, যতটুকু আমি জানতে পেরেছি ক্লাব হিসেবে অভিহিত করা হয়। তো সেই ক্লাবের দরজা ভেঙে তারা এই মোটা স্টাম্প লাঠিগুলো তারা উদ্ধার করে। কসমোপলিটন স্কুল একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয়, তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি। সময় হলো বাইজিদ স্টিল বিরতি নেবার। এরপর আরো থাকছে পার্বত্য জেলাগুলোর দুর্গম এলাকায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। অবশেষে মৃত্যুর কাছে হার মানল মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম নিউজে। জানাবো আরো কিছু খবর। এবারের নির্বাচন দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। নাগরিক সেবার মান বাড়াতে আরও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে নির্বাচনী এলাকায় সবুজ ও টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনীতির বর্তমান ভঙ্গুরতার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী নয়, বরং সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপে বৈদেশিক মুদ্রার রিজার্ভে এসেছে স্থিতিশীলতা। অর্থ পাচার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পাচার হওয়া অর্থ এখনো দেশে ফিরিয়ে আনা যায়নি। একই সঙ্গে দেশের ব্যাংকিং খাতে আরও ব্যাংক একীভূত করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। জরিপের তথ্য তুলে ধরে জানানো হয়, 81% ভোটার মনে করেন দেশে তাপমাত্রা বাড়ছে এবং বায়ু দূষণও পাচ্ছে। পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর উপর জোর দেন বক্তারা। এছাড়া রাজনৈতিক দলগুলোর ইশতেহারের কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হয়েছে, তবে সবুজ কর্মসংস্থানে জোর দেওয়ার কথাও বলে সিপিটি। যদিও আমরা ভেবেছিলাম যে নির্বাচনে অনেকগুলো দল অংশ নেবেন, কিন্তু প্রকারান্তরে এখন একটা দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং এই দ্বিদলীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাগুলোতে অনেক ধরনের যে প্রত্যাশা, নাগরিক প্রত্যাশা, সেটা অনেক সময় পর্যাপ্তভাবে এদের লক্ষ্যের ভিতরে থাকে না এবং স্থানীয় পর্যায়ে যারা নির্বাচন করছেন তাদের ভিতরেও সেটা প্রতিফলিত হয় না। সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতি শেষ পর্যায়ে। বিভিন্ন জেলাগুলোয় পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পার্বত্য জেলার দুর্গম এলাকায় কেন্দ্র নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বান্দরবান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ব্যালট বক্স, বিভিন্ন ফর্ম, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড, সিল সহ নির্বাচনে ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম গ্রহণ করেন, যা বান্দরবানের সদর উপজেলা, বোয়াংছড়ি, রুমা, নাইখংছড়ি, লামা, থানচি ও আলীকদম এবং খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে 27 দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মিয়ানমার সীমান্ত থেকে ছোঁড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা সুলতান আফনান। সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। গত 11 জানুয়ারি হোয়াইকংয়ে তেতসি ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ বেড়েছে। মংডু টাউনশিপের আশেপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে সরকারি জান্তা বাহিনী বিমান হামলা জোরদার করেছে। একই সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ওপারের গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদে। বিভিন্ন এলাকায় গোলার শব্দে ঘরবাড়ি কেঁপে উঠছে। এছাড়া ছোঁড়া গুলি এসে পড়ছে লোকজনের বসতঘর, চিংড়ি খেরে ও নাফনটিতে। দর্শক, আবারও নির্বাচনী প্রচার প্রচারের খবর জানবো। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের সঙ্গে আমরা যুক্ত হচ্ছে। জীবন, কুমিল্লাতে এখন এই মুহূর্তে নির্বাচনের প্রচার প্রচারণার খবর আপনি কেমন দেখতে পাচ্ছেন? জীবন জানাচ্ছি। সেই সাথে যদি কুমিল্লার যে 11টি সংসদীয় আসনের নির্বাচনের প্রচার প্রচারণার বিষয় বলি, যে আসলে শেষ মুহূর্তে কিন্তু কুমিল্লা যে প্রচার প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা সদর আসন, কুমিল্লা 6 শাসনগাছা এলাকায়। এখানে কিছুক্ষণ আগে নির্বাচনী জনসভা হয়েছে। এখানে আমরা যেটি দেখেছি যে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী তিনি এখানে জনসভা করেছেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে এখানে মহিলা ভোটার, পুরুষ ভোটার সবাই কিন্তু উপস্থিত ছিলেন। এখানে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সাধারণ ভোটার উপস্থিত আছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই নির্বাচনের জনসভায় কী ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই সাথে ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন আপনারা? দেখেন, বরাবর তো নির্বাচনের আগে সবাই এরকম
উন্নয়নের গল্প শোনা, কিন্তু ব্যতিক্রম বিএনপি যতগুলো কাজ প্রোগ্রাম করেছে এবং যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, বীর মুক্তিযোদ্ধা প্রশ্ন থেকে আরম্ভ করে সবগুলো প্রতিশ্রুতি রক্ষা করেছে। ইনশাল্লাহ আমাদের ভিতরে মহিলক চৌধুরী সাহেব নির্বাচন করতে এসেছেন এই সদর উপজেলা সদর আসনে। ইনশাল্লাহ উনিও যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই কুমিল্লার মানুষ, কুমিল্লাবাসী বিশেষ করে যে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, ইনশাল্লাহ সবগুলো প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং এই কুমিল্লার উন্নয়নে উনি ইনশাল্লাহ এগিয়ে যাবেন এবং আমরা সবাই সহযোগিতা করবো ওনাকে। শুনছিলেন যে আসলে এখানে যারা এই নির্বাচনী পরিচালনায় ছিলেন এবং যারা সাধারণ ভোটার, যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু আসলে তাদের নিজেদের যে দলের যে বিষয়টি, সেই বিষয়টি তারা স্পষ্ট করেছেন। সব কিছু মিলে আসলে কুমিল্লার নির্বাচনের যে প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে এবং আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে কুমিল্লার সংসদীয় 11টি আসনে 80 জন প্রার্থী ইতিমধ্যে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখনও পর্যন্ত কুমিল্লার নির্বাচনের যে পরিবেশ, সেটি এখনও শান্তিপূর্ণ রয়েছে। সেই সাথে যতই রাত হচ্ছে ততই কিন্তু নির্বাচনের প্রচারণা জমে উঠছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। সময় হলো আরেকবার ছোট একটা বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যে ফিরবো, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম নিউজে। জানাবো নির্বাচনী প্রচারণার খবর। মিরপুরের নিজ এলাকায় গণসংযোগ করছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ, মিরপুরে জামায়াত আমির ঠিক কোন ধরনের আশ্বাস দিচ্ছেন? তার জনসংযোগে উপস্থিতি কেমন? সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি? সোহাগ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং এই মিরপুর অর্থাৎ ঢাকা 15 আসনেই জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তিনি নিজে লড়ছেন এখানে এবং রবিন, আপনি কিন্তু জানেন ঢাকা পুরো দেশে কিন্তু এতদিন জনসভা করেছেন, এখন নিজের আসনে যাচ্ছেন এবং এখানে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। সেখানে হলো জামাতের নারী কর্মীদের একটা অনেক বড় একটি সমাবেশ বা মহড়া কিন্তু হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগেই। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেই প্রচারণায় তিনি নিজেও অংশ নিয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি মিরপুরের কাজীপুর এলাকায় গণসংযোগ করছেন এবং এই গণসংযোগে তিনি বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে হ্যান্ডশেক করবার চেষ্টা, সাক্ষাৎ করছেন এবং তিনি সরাসরি নিজে, যেহেতু আজকে পুরো দিন তিনি সিলেট বিভাগের বিভিন্ন জনসভায় অংশ নিয়েছিলেন, সেই সিলেট বিভাগের জনসভাগুলো শেষ করে তিনি সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন এবং ঢাকায় ফিরে ঢাকা 15 আসনের যে তার নিজ নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় এই মুহূর্তে গণসংযোগ করছেন। জামায়াতের আমিরকে কাছে পেয়ে বিভিন্ন মানুষ তাদের নানা রকমের কথা বলছেন এবং তারা তার সাথে কেউ হাত মেলাচ্ছেন, কেউ এসে তার সাথে কোলাকুলি করবার চেষ্টা করছেন। জামায়াতের আমিরও তিনি বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করে তারা তাদের অভিব্যক্তির কথা তাকে জানানোর চেষ্টা করছেন। আমরা আপনাকে একদম জামায়াত আমিরের যে বিভিন্ন এখানে তার সাথে সাক্ষাৎ করবার জন্য বিভিন্ন শিশুরা যেমন এসেছেন, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তারাও জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করবার জন্য এখানে জড়ো হয়েছেন। তিনি গত 22 তারিখ থেকে এই নির্বাচনী প্রচারণা শুরু করেন। সেই নির্বাচনী প্রচারণার যে আনুষ্ঠানিকতা মূলত 22 থেকে শুরু হলেও আজকে সিলেটের বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে আজকে তার যে নির্বাচনী যে জনসভা, সেই জনসভা মূলত শেষ করেন জামায়াতের আমির এবং আজকে জনসভা শেষ করেই তিনি আবারও তার যে নিজ এলাকা, সেই নিজ এলাকার জনসভায় অংশ নিয়েছেন এবং এই জনসভার এই যে গণসংযোগ, সেই গণসংযোগে তিনি তার যে প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করবার জন্য লিফলেট এবং প্রচারপত্র বিলি করছেন। মিরপুরের কাজীপাড়া থেকে জামায়াত আমিরের যে নির্বাচনী গণসংযোগ আমার কাছে থাকা সর্বশেষ তথ্য আপনাকে জানিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ বিশ্বাস। এবারে বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি।
আগামীকাল সকাল 8টা থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রাখা ও ধর্মঘটের এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ইব্রাহিম খোকন। তারা বলেন, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে লিজ না দেয়া, সাম্প্রতিক আন্দোলনে বদলিকৃত শ্রমিক নেতাদের পুনর্বহাল ও সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর বন্দর চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের অপসারণ না করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। কুষ্টিয়ায় রানার জাতের স্কোয়াশ চাষ করে ভালো ফলন ও লাভ পাচ্ছেন কৃষকরা। কম খরচে অল্প সময়ে বেশি আয় হওয়ায় বাড়ছে আগ্রহ। রোপণের মাত্র 50 দিনের মাথায় বাজারজাত করা যায় এই সবজি। এবছর স্কোয়াশ চাষে ঝুঁকেছেন স্থানীয় বেশ কয়েকজন কৃষক। তাদের জমিতেও মিলেছে ভালো ফলন, বাজারেও এর ভালো চাহিদা রয়েছে। স্কোয়াশ চাষে কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের এই সহায়তায় নতুন সম্ভাবনা দেখছেন চাষিরা। দর্শক, আবারও নিচ্ছি বাইরে স্টিল বিরতি, এরপর আরো জানিয়ে ফিরব। মাঠে গড়ালো টি-20 বিশ্বকাপ, জয় দিয়ে মিশন শুরু পাকিস্তানের। আবার আমন্ত্রণ প্রাইম নিউজে। এবারে জানাবো সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জেরে ভারতীয় পণ্যের উপর আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে শুক্রবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশে বলা হয়, ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে। এবার স্পান স্পোর্টস নিউজ। মাঠে গড়ালো টি-20 বিশ্বকাপ, জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করলো পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে 3 উইকেটে হারিয়েছে সালমান আঘার দল। কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ডস। দলীয় 28 রানে ম্যাক্স ওডাউডের উইকেট হারায় তারা। মাইকেল লেভিট করেন 24 ও কোলিন করেন 20। বাসডি লিডার 30 অধিনায়ক স্কট এডওয়ার্ডসের 37 রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করেন নেদারল্যান্ডস। সালমান মির্জা নেন 3 উইকেট। মাঝারি লক্ষ্য জেতার জন্য নেমে শুরুটা ভালোই করেন পাকিস্তানের দুই ওপেনার সাহেবজাদা ফারহান ও সাইম আইয়ুব। তবে 24 রান করা আইয়ুবকে তুলে নেন ডাচ পেসার আরিয়ান দত্ত। 12 করে আউট হন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আরেক ওপেনার সাহেবজাদা ফারহান ব্যক্তিগত 47 রানে আউট হওয়ার পরাজয়ে শঙ্কা জাগে পাকিস্তান শিবিরে। এই ছিল সন্ধ্যা 6টার প্রাইম নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।